আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন গল্পের প্রথম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আজ আমার বাসর রাত। তবে আমার বিয়েটা সব বিয়ের মতো স্বাভাবিক বিয়ে হয়নি। খুবই ব্যতিক্রমভাবে হয়েছে। আমার স্বামী এখনো পর্যন্ত আমার মুখ দেখেনি, এমনকি আমিও না। কিন্তু দুই অচেনা মানুষের আজ বাসর রাত। এই বাসর রাতেই আমাদের প্রথম দেখা হবে। জানি, খুবই অদ্ভুত লাগছে। অদ্ভুত লাগারই কথা, কারণ বিয়েটাও তো অদ্ভুতভাবেই হয়েছে। বাসর ঘরে বসে আছি লাল টুকটুকে শাড়ি পরে স্বামীর অপেক্ষায়, কিন্তু উনি এখনো আসছেন না। কেমন যেন অস্থির লাগছে আমার, কারণ বাসর ঘরে বসে আছি প্রায় 3 ঘন্টা হতে চলল। হঠাৎ দরজা খুলে কেউ ভেতরে প্রবেশ করলো। আমি একটু নড়ে চড়ে বসলাম। যিনি এসেছেন তিনি আমার স্বামী ছাড়া আর কেউ হবে না। আমি চুপচাপ বড় করে মাথায় ঘোমটা দিয়ে বসে রইলাম। কিন্তু হঠাৎ আমাকে অবাক করে দিয়ে উনি যা করলো, তার জন্য আমি মোটেও আশাবাদী ছিলাম না। এমন কিছু হবে বা এমন কিছু শুনবো ভাবতেও পারিনি। এরপর যা হলো। আমার নাম আফিয়া আক্তার পারভিন। আমার নামটা বিশেষ একজন মানুষের নামের সাথে মিলিয়ে রাখা হয়েছে। সেটা ক্রমশ প্রকাশ্য। ফ্যামিলিতে মা বাবা, বড় 2 ভাই, দাদা দাদু, ছোট কাকা আর আমি আছি। বড় ভাইয়া 2জন বাবার চালের আড়ত দেখাশোনা করে, আর মার্কেটে 4-5টা দোকান আছে, সেগুলো ছোট কাকা। আর বাবা মাঝে মাঝে সবখানে গিয়ে তদারকি করে। আমি পড়াশোনা করি। সবার ইচ্ছে আমাকে মাদ্রাসায় পড়াবে, হলো তাই। আমাকে মাদ্রাসায় পড়াচ্ছে। যেহেতু আমি মাদ্রাসায় পড়ি, তাই আমি বাহিরে যেতে বোরখা পরে যাই, এমনকি 5 ওয়াক্ত নামাজ পড়ি। সচরাচর মানুষের সামনে প্রয়োজন ছাড়া যাই না। আমি দেখতে ঠিক পুতুলের মতো। একটা পুতুল দেখতে যেমন সুন্দর, আমি তার থেকেও নাকি বেশি সুন্দরী। আমি জানি না, তবে সবাই বলা বলি করে। আমার চোখের মণি দুটো হালকা নীলাভ, যেটা যে কাউকে আকর্ষণ করে। শরীরের গঠন, এমনকি ফিগার, সব মিলিয়ে পারফেক্ট। আমি আমার ফ্যামিলির সবার আদরের। পুরো বাড়িতে একমাত্র মেয়ে বলে আমি আছি, তাই হয়তো আদরটা একটু বেশিই পাই। আমাদের সুখী পরিবার। ভালোই দিন যাচ্ছিল। ধীরে ধীরে মাদ্রাসার পড়াও শেষ করলাম। পড়াশোনা শেষ করে যখন বাড়িতে বসে আছি, তখনই সবাই উঠে পড়ে লাগলো আমার বিয়ের জন্য। বেশ কয়েক জায়গায় পাত্র দেখলো, কিন্তু কারো মন মতো হলো না। শেষমেশ আরো কয়েকটাকে দেখার পর একজনকে তাদের পছন্দ হলো। ছেলেরা অনেক বড় লোক, ভালো ফ্যামিলি, ভালো খানদান, তাই বাড়ির সবাই রাজি হয়ে গেল। আর ছেলেটা দেখতেও বেশ, আমার সাথে মানাবে ভালো। বিয়ের পাকা কথা হয়ে দিন তারিখ ঠিক হলো। আগামী মাসের 10 তারিখে বিয়ে। বিয়ে নিয়ে সব মেয়েরই স্বপ্ন থাকে। আমিও সেই স্বপ্নের সাগরে ভাসছি। কত কিছু মনে মনে প্ল্যান করে নিয়েছি। বিয়ের পর স্বামীর সাথে কি কি করব, তাকে নিয়ে কোথায় কোথায় ঘুরতে যাব, আরো কত কিছু। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে এলো। বাড়িতে হুলস্থুল কাণ্ড। বিয়ে বাড়ি বলে কথা, তবে আত্মীয় স্বজনদের অনেক আগেই দাওয়াত দেওয়া হয়ে গেছে। এখন শুধু বাড়ি সাজানো আর অনুষ্ঠানের আয়োজন করা। ধীরে ধীরে সবাই বিয়ের সব আয়োজন করে ফেলল। আজ গায়ে হলুদ। বাড়ি ভর্তি মেহমান গমগম করছে। ছেলে পক্ষ থেকে আমার জন্য হলুদ নিয়ে এলো। যারা হলুদ নিয়ে এসেছে তারা আমাকে দেখে তো প্রশংসায় পঞ্চমুখ। সবার মুখে মুখে আমার রূপের চর্চা, কিন্তু আমার পোশাক তাদের মন মতো হলো না। আসলে আমি হলুদের শাড়ি পরেছি বটে, তবে তার সাথে হেজাব পরেছি। এটা তাদের মন মতো হলো না। গায়ে হলুদের পর্ব শেষ করে তারা চলে গেল। ও, আপনাদেরকে তো বলাই হয়নি, আমার বিয়েতে আমার মায়ের এক সই এসেছে। তাদের যুগে তারা একে অপরকে সই বলতো, তবে আমাদের যুগে আমরা বান্ধবী বা ফ্রেন্ড বলি। মা আর মার বান্ধবী, তারা একদম 2 বোনের মতো। বিয়ের আগে তারা গলায় গলায় থাকতো, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর তেমন একটা দেখা সাক্ষাৎ হয় না, কারণ দুজনের বিয়ে অনেক দূরে দূরে হয়েছে। তাই এত দূর থেকে যাতায়াত করা সম্ভব হলেও ওই যে কথাই আছে না, বিয়ের পর মানুষ সংসারিক হয়ে যায়। সংসার, তার সাথে সংসারের দায়িত্ব সব ঘিরে ধরে। তবে হ্যাঁ, মনের টান ঠিক আগের মতোই রয়ে গেছে। মাঝে মাঝে ওদের ফোনে কথা হয়। আজ আমার বিয়েতে মায়ের বান্ধবী আর তার ছেলে এসেছে। ওনার হাজব্যান্ড নাকি অনেক আগেই মারা গেছে হৃদরোগে।
স্বামী মারা যাওয়ার পর স্বামীর বিজনেস নিজের হাতে উঠিয়ে নেয়, কারণ পরিবারে আর কেউ ছিল না। মায়ের বান্ধবীর নাম রানু বেগম, আমি তাকে রানু খালা বলে ডাকি। যাই হোক, গায়ে হলুদ যেখানে হচ্ছে সেখানে শুধু মেয়েদেরই আনাগোনা ছিল, ছেলেদের আসা বারণ ছিল। যা হচ্ছে সব আমার কথা মতোই হচ্ছে, আর আমার কথা তো কেউ ফেলতে পারবে না। গায়ে হলুদের পর্ব শেষ হওয়ার পর আমাকে গোসল করানো হলো। তারপর এক সময় আমি ঘুমোতে চলে গেলাম। সকাল সকাল আবার ঘুম থেকে উঠে পড়লাম। আজ আমার বিয়ে, আত্মীয় স্বজন বাড়ি ভর্তি, এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক মানুষ আনাগোনা করছে। তবে আমার রুমে মেয়েরা ছাড়া আর কেউ আসা নিষেধ, তাই এখনো পর্যন্ত বাড়ি ভর্তি এত মেহমানের ভেতর মেয়েরা ছাড়া আমাকে কোনো ছেলে এখনো পর্যন্ত দেখতে পায়নি। দুপুরের দিকে ছেলের বাড়ি থেকে আমার জন্য শপিং করা সব জিনিস পাঠানো হলো। তারা বলে পাঠিয়েছে মেয়েকে আগে থেকেই রেডি করে রাখুন, আমরা আসার সাথে সাথে যেন বিয়েটা হয়ে যায়, তাতে করে বেশি দেরি হবে না। দুপুর 2:30টার দিকে আমাকে সাজানো হলো। সবাই আমার দিকে হতবাক হয়ে তাকিয়ে আছে, কারোর যেন চোখের পলকই পড়ছে না। সবাই শুধু বিড়বিড় করে বলছে, এ কি মানুষ, নাকি কোনো পরী, নাকি স্বর্গের হুর, কোনটা? আরও নানান কথা বলতে লাগলো। এদিকে দেখতে দেখতে দুপুর পেরিয়ে বিকেল হলো, কিন্তু এখনো বরযাত্রী এলো না। এবার সবাই টেনশনে পড়ে গেল। ব্যাপারটা কি হলো কেউ বুঝতে পারছে না। আমার বাবা তো টেনশনে পুরো বাড়িতে শুধু পাইচারি করছে। ছেলের বাড়িতে ফোন দেওয়া হলো, কিন্তু কেউ ফোন উঠাচ্ছে না। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। এবার যেন পাহাড় সমান টেনশন সবার মাথায় ভর করলো। এবার বাবা আবার ফোন করলো। প্রায় কয়েকবার রিং হওয়ার পর ফোন রিসিভ হলো। বাবা ব্যস্ত হয়ে বলে, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? অপর প্রান্ত থেকে গম্ভীর কণ্ঠে একজন বলে, জি শুনতে পাচ্ছি, বলুন। বাবা বলে, কি ব্যাপার, কি হয়েছে, আপনারা যে এখনো এলেন না? লোকটি গম্ভীর কণ্ঠে বলে, আমাদেরকে ক্ষমা করবেন, ছেলে এই বিয়ে করতে চাইছে না। এখন ছেলে যদি বিয়ে না করে তাহলে আমরা এসে কি করব? ক্ষমা করবেন আমাদের। এই বলে লোকটা ফোন কেটে দিল। বাবা তো ধপ করে সোফায় বসে পড়ল। কাকা এসে বলে, কি হয়েছে ভাইয়া, ওনারা কি বলল? বাবার চোখে পানি, তার একমাত্র কলিজার টুকরার কপালে এই ছিল। কাকা বলে, আরে ভাইয়া কি হয়েছে, তুমি কান্না করছো কেন, বলো আমাকে। বাবা কাপা কাপা গলায় বলে, ওরা ওরা বিয়েটা ভেঙে দিল, আমার মেয়েটার কি হবে এখন? কথাটা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ল। সবার মুখে মুখে একটাই কথা, এই মেয়ের বিয়ে ভেঙেছে। এই মেয়েকে কে বিয়ে করবে? বিয়ে ভাঙা মেয়ের কখনো বিয়ে হয় না। কেউ অলক্ষিণী, অপয়া, নানান কথা বলতে লাগলো। ততক্ষণে কথাটা আমার কানেও এসেছে। কথাটা শোনার সাথে সাথে মাথায় যেন আসমান ভেঙে পড়লো আমার। এক নিমেষেই বুক ভরা আশা আকাঙ্ক্ষা সব ধূলিসাৎ হয়ে গেল। চোখের স্বপ্ন এখন পানির ধারায় বয়ে যাচ্ছে গাল বেয়ে। দু চোখ বেয়ে নীরবে জল গড়িয়ে পড়ছে। আমি পুরো পাথর হয়ে গেছি। আপনারা বুঝতে পারছেন বিয়ের দিন একটা মেয়ের বিয়ে ভাঙা কতটা বেদনাদায়ক। কিন্তু আমার সাথে কেন এমন হলো? দাদা দাদু, বড় ভাইয়ারা, ছোট কাকা আমার পাশে বসে আমাকে বোঝাচ্ছে। তারা তো আমাকে সান্ত্বনা দিয়েই যাচ্ছে, কিন্তু আমি কোনো কথা না বলে শুধু নীরবে কান্না করছি। এদিকে মা কান্নায় ভেঙে পড়েছে। রানু খালা মাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু এই সান্ত্বনাতে কি হবে? মা কান্না করতে করতে বলে, এ কি সর্বনাশ হলো আমার মেয়েটার। আমার মেয়েটির সমাজে মুখ দেখাবে কি করে? লোকে তো এখন ছি ছি করবে দেখলেই। এতক্ষণে তো মনে হয় পাড়া শুদ্ধ সবাই জেনে গেছে। কি হবে এবার আমার? আমার মেয়েটার জীবন যে শেষ হয়ে গেল। আরো নানান কথা বলতে লাগলো। এদিকে মার কথা শুনে আর কান্না দেখে রানু খালা চিন্তায় পড়ে গেল। উনি কি করবেন ভেবে পাচ্ছে না। মার পাশে বসে অনেকক্ষণ ভাবলেন। বেশ কিছুক্ষণ ভাবার পর তিনি অনেক বড় একটা সিদ্ধান্ত নিলেন, যেটা কখনোই হবার নয়। তিনি মনে মনে সিদ্ধান্তটা ভেবে মাকে বলে, দেখ, এ অবস্থায় ভেঙে পড়া চলবে না, মনে সাহস রাখতে হবে। তোরা যদি এভাবে ভেঙে পড়িস তাহলে মেয়েটিকে সামলাবি কি করে? কথাগুলো বলে আবার চুপ হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর আবার বলে, আমি না একটা সিদ্ধান্ত নিয়েছি। জানি না আমার কথাটা শুনে তুই কি রিয়েক্ট করবি। আসলে আমি বলতে চাইছি আমার ছেলের সাথে পারভিনের বিয়ে দিতে।
রানু খালার কথা শুনে মা অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। রানু খালা বলে, আমি জানি তুই আমার কথা শুনে কেন অবাক হচ্ছিস। বয়সের পার্থক্যটা নিয়ে ভাবছিস তো? আমি জানি তোর মেয়ের থেকে আমার ছেলে 1 বছর 6 মাসের ছোট। এই সামান্য পার্থক্যটা কিছু যায় আসে না। যদি তোরা রাজি থাকিস তাহলে আমি আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দিতে পারি, এতে আমার কোনো আপত্তি নেই। মা বলে, যদি তোর ছেলে বিয়ে করতে না চায় তখন? রানু খালা মুচকি হেসে বলে, ও আমার ছেলে, ওকে কিভাবে রাজি করাতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। মা বলে, তাহলে আমি ওর বাবার সাথে কথা বলি। এই বলে মা রুম থেকে বেরিয়ে গিয়ে বাবা এবং অন্যান্য সবাইকে ব্যাপারটা জানালো। সবাই খুশি মনে সহমত জানালো। ছেলে বয়সে ছোট, তাতে কি হয়েছে? ছেলে দেখতেও তো বেশ, যেমন লম্বা তেমন তার ফিগার, এমনকি তার গায়ের রং, চেহারাটা খুবই আকর্ষণীয়। মোট কথা সব মিলিয়ে পারফেক্ট। আর আর্থিক অবস্থাও ভালো, তাই কারোর কোনো আপত্তি থাকার কথা না। সবাই এটা ভেবে খুশি হলো যে মেয়ে কলঙ্কের হাত থেকে বাঁচবে। সবাই যখন রাজি হয়ে গেছে তখন আমারও আপত্তি থাকার কথা ছিল না। এই সময়টা আপত্তি জানানোর সময়ও না। তবে বয়সটা নিয়ে মনের ভেতর একটা সংকোচ ছিল আমার। যাই হোক, অন্যদিকে রানু খালা তার ছেলের হাত ধরে ছাদে নিয়ে গেল। ওনার ছেলে বলে, আরে মা, তুমি আমাকে এভাবে ছাদে কেন নিয়ে এলে? কি হয়েছে? রানু খালা বলে, দেখে জিলু, আজ তোকে আমার একটা কথা রাখতে হবে। হ্যাঁ, রানু খালার ছেলের নাম মোহাম্মদ জিল্লুর রহমান জিলু। এখনো পড়াশোনা করে। এই তো এবার বিএ এক্সাম দেবে। বয়স আর কতটুকুই হয়েছে। যাই হোক, মায়ের কথা শুনে জিলু বলে, বলো কি কথা? রানু খালা বলে, আগে আমাকে কথা দে, তোকে আমি যেটা করতে বলবো তুই সেটা করবি। জিলু বলে, আরে মা, আগে বলো তো কি করতে হবে? রানু খালা বলে, তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস, তুই আমার কথা রাখবি। জিলু বলে, রাখার মতো কথা হলে নিশ্চয়ই রাখবো, বলো কি? রানু খালা জিলুর হাত শক্ত করে ধরে বলে, বাবা, তুই পারবিনকে বিয়ে কর। মায়ের কথা শুনে জিলুর মুখ হাঁ হয়ে গেল। বিনা মেঘেই যেন ওর মাথায় বজ্রপাত হলো। কয়েক মিনিটের জন্য সাইলেন্ট হয়ে গেল সে। মার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে। জিলু বিশ্বাসই করতে পারছে না যে ওর মা ওকে এই কথা বলছে। রানু খালা বলে, কিরে বাবা, তুই মায়ের কথা রাখবি? দেখ বাবা, আমি ওদেরকে কথা দিয়ে ফেলেছি। তুই একটা কথা ভেবে দেখ, তুই যদি মেয়েটিকে বিয়ে করিস তাহলে মেয়েটি কলঙ্কের হাত থেকে বেঁচে যাবে। ওর পরিবারের সম্মানহানি হবে না। এমনকি আমি তাদেরকে জবান দিয়েছি, আমার জবানটা থাকবে। তুই রাজি হয়ে যা বাবা, আমি বলছি, আমি তোকে বলছি। তুই পারবিনকে বিয়ে করে ঠকবি না। খুব ভালো একটা মেয়ে, এমন মেয়ে আজকাল পাওয়া যায় না। মার কথা শুনে জিলু মায়ের হাত থেকে হাত ছাড়িয়ে নিল। জিলু বলে, মা, তুমি কি বলছো? তুমি জানো তুমি যা বলছো সেটা কোনোদিনও সম্ভব না। কিভাবে কি বলছো তুমি? আমি জাস্ট ভাবতে পারছি না। আরে, কাউকে জবান দেওয়ার আগে আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন ছিল আমি এই বিয়ে করতে রাজি কিনা। সরি মা, আমি এই বিয়ে কোনোদিনও করতে পারবো না। মেয়েটিকে এখনো পর্যন্ত আমি দেখলামও না, দেখতে কেমন তাও জানি না। তবে তুমি তো জানো মেয়েটি আমার থেকে বয়সে বড়, তাহলে কিভাবে কি হয়? নিজের বয়সের থেকে বড় একটা মেয়েকে বিয়ে করব আমি? তুমি এটা ভাবলে কি করে? না মা, আমি এ বিয়ে করতে পারবো না, আমাকে ক্ষমা করো। রানু খালা অনেকক্ষণ বোঝালো ছেলেকে, কিন্তু না, জিলুর একটাই কথা, সে এ বিয়ে করবে না, মরে গেলেও না। অনেক বোঝানোর পরেও যখন জিলু রাজি হচ্ছে না, তখন রানু খালা এমন একটা কথা বলল যেটা শুনে জিলু বাধ্য হলো বিয়েটা করতে। হঠাৎ রানু খালা বলে, তুই যদি এই বিয়ে না করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। এই ছাদ থেকে লাফিয়ে নিজের জীবন দিয়ে দেব আমি। মার মুখে একথা শুনে জিলু পাথরের মূর্তির মতো মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। নিজের মাকে যেন চিনতে পারছে না আজ। জিলু নিচের দিকে তাকিয়ে জোরে একটা নিঃশ্বাস নিয়ে বলে, ঠিক আছে, আমি এই বিয়ে করব, কিন্তু মা, আমি তোমাকে হারাতে পারবো না। ছেলের কথা শুনে রানু খালার মুখে হাসি ফুটে উঠল। তিনি এবার ছেলেকে বুকে জড়িয়ে নিলেন। ছেলের কপালে একটা চুমু খেয়ে বলে, আমি জানতাম তুই আমার কথা রাখবি।
তুই যে আমার ছেলে, চল বাবা, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। তারপর আর কি, জিলুর সাথে আমার বিয়ে হলো। বিয়ের পর রানু খালা বলে, বিয়ে যখন হয়ে গেছে তাহলে এবার আমরা বাড়ি ফিরে যেতে চাই। ও, এখন তো উনি আমার খালা নেই, শাশুড়ি মা হয়ে গেছে। শাশুড়ি মার কথা শুনে কেউ আর আপত্তি করলো না। সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসলাম। যেহেতু আমি মাথার ঘুমটা বড় করে রেখেছি, তার উপর ওড়নাটি একটু মোটা কাপড়ের, তাই আমার মুখ দেখা যাচ্ছে না। মা বাবা নিজের ফ্যামিলিকে ছেড়ে যাচ্ছি, চোখের জল আর বাদ মানছে না। নীরবে শুধু চোখের পানি ফেলে যাচ্ছি। এদিকে আমার পাশে আমার শাশুড়ি মা বসে আছে, কারণ জিলু গাড়ি চালাবে, এটা তাদের নিজস্ব গাড়ি। জিলু গাড়িতে বসে খুব জোরে গাড়ির দরজা লাগালো। মোট কথা পুরো গাড়ি কেঁপে উঠেছে। শাশুড়ি মা বলে, বাবা একটু আস্তে। আমি তো চুপচাপ বসে আছি। গাড়ি চলতে শুরু করলো। প্রায় 1.5 ঘন্টা গাড়ি চড়ার পর শ্বশুর বাড়িতে এসে পৌঁছেছি। এদিকে গাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করার পর জিলু গাড়ি থেকে নেমে সোজা বাড়ির ভেতরে ঢুকে গেল। আমার শাশুড়ি মা আমাকে নিয়ে গাড়ি থেকে নেমে এলো। আমাকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে দোতলার একটা রুমে আমাকে নিয়ে গিয়ে বলে, এটা হচ্ছে তোদের রুম। শোন মা, বিয়েটা যখন আচমকা হয়ে গেছে, তাই সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করবি, বুঝতেই তো পারছিস। এরপর শাশুড়ি মা আমাকে আরো অনেক কিছু বুঝিয়ে চলে গেল। আমি খাটের উপর বসে আছি। আজ আমার বাসর রাত। এদিকে আমি অপেক্ষমান স্বামীর জন্য। অন্যদিকে জিলু ছাদে গিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আকাশের পানে চেয়ে ভাবতে লাগলো নানান কথা। কি থেকে যে কি হয়ে গেল কিছুই বোধগম্য হচ্ছে না ওর। এদিকে আমি অপেক্ষা করতে করতে ঝিমোচ্ছি। রাত এখন কয়টা বাজে তাও জানি না। ঘুমটা উঠিয়ে ঘরের চারিদিকে দেখতেই দেয়ালে টাঙানো ঘড়ির দিকে চোখ পড়ল। রাত এখন 1টা বাজে। ঘড়ির টাইম দেখে একটু অবাকই হলাম। পাক্কা 3 ঘন্টা বসে আছি আমি, কিন্তু ওনার আসার নামগন্ধ নেই। ব্যাপারটা কি ঠিক বুঝলাম না। আরো বেশ কিছুক্ষণ পর হঠাৎ দরজা খোলার শব্দ হলো। ঘরের দরজা খুলে যিনি প্রবেশ করেছেন তিনি আর কেউ নয়, আমার স্বামী। এবার আমি একটু নড়ে চড়ে বসলাম। জিলু রুমে প্রবেশ করে জোরে দরজা লাগিয়ে দিল। দরজা লাগানোর শব্দে আমি খানিকটা কেঁপে উঠি। উনি আমার সামনে এসে আমাকে অবাক করে দিয়ে সামনে থাকা টি টেবিলে জোরে একটা লাথি মারলো। লাথি মারার সাথে সাথে টেবিলটা কাত হয়ে পড়ে গেল। সাথে টেবিলের উপরে রাখা পানির জগ আর গ্লাস পড়ে ভেঙে গেল। এতক্ষণে আমার যা বোঝার আমি বুঝে গেছি। মানে এই বিয়েতে ওনার সম্মতি ছিল না। কিন্তু তাহলে আমাকে বিয়ে করলো কেন? আমি ঘাবড়ে না গিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। এবার জিলু আমাকে অবাক করে দিয়ে বলে, আপনি তো বড়ই ধূর্ত। একটা হাঁটুর বয়সী ছেলের সাথে বিয়ে করে নিলেন। লজ্জা বলতে কিছু আছে আপনার? আমি বললাম, আপনি আমাকে ভুল বুঝছেন, আসলে ব্যাপারটা তা না। জিলু বলে, তাহলে কি? আপনি জানেন আপনি আমার থেকে বয়সে বড়। আমি এখনো কলেজে পড়ি। আপনার সাথে আমার যায়? আপনার বর আপনাকে বিয়ে করেনি, তাই আপনি আমার গলায় ঝুলে পড়লেন। আরে, বিয়ে বাড়িতে কি আর কাউকে পাননি? আমাকে কেন শুধু শুধু ফাঁসির মঞ্চের আসামি বানালেন? আমি বললাম, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তার থেকে 24-25 বছরের বয়সের বড় মা খাদিজাকে বিয়ে করেছেন। মা খাদিজা ছিলেন বিধবা। তিনি যখন পেরেছেন, তাহলে আপনি কেন পারবেন না? আপনার যখন বিয়েতে সম্মতি ছিল না, তাহলে বিয়ে করলেন কেন? না করলেই পারতেন। জিলু বলে, এই যে, আমাকে একদম হাদিস শোনাতে আসবেন না। বলেছিলাম আমি এই বিয়ে করব না, মরে গেলেও না। কিন্তু আমার মা আমাকে বাধ্য করলো এই বিয়ে করতে। আমি বললাম, সেটা কিভাবে? জিলু বলে, উনি আমাকে সুইসাইডের হুমকি দিয়েছে। আমি যদি এই বিয়ে না করি তাহলে ওনার মরা মুখ দেখব। আমি আমার মাকে অনেক ভালোবাসি, তাকে আমি কোনোভাবেই হারাতে চাই না। তাই বাধ্য হয়েছে আপনার মতো মেয়েকে বিয়ে করতে। আমি বললাম, যা হবার হয়ে গেছে। আপনি একবার আমার ঘুমটা উঠিয়ে আমাকে দেখুন, যদি আপনার রাগ কমে যায়। জিলু বলে, আপনাকে দেখার কোনো ইচ্ছেই আমার নেই। আমি তো এটা ভেবে পাচ্ছি না, বয়সে বড় হয়েও আপনি আমার মতো একটা ছোট ছেলেকে কেন বিয়ে করলেন? আরে, আপনি তো অন্তত না করতে পারতেন। আমি বললাম, দেখুন, আমাকে নিয়ে বিবেচনা করার আগে আপনি আমাকে একবার দেখুন। জিলু বলে, আবার সেই কথা?
আরে আপনাকে দেখার কোনো ইচ্ছেই আমার নেই, বুঝতে পারছেন না সেটা? আচ্ছা, আপনার বিয়ে ভাঙলো কেন? আমি বললাম, জানি না আমি। জিলু বলে, কোনো আপনার জন্য নয় তো? মানে এমনও তো হতে পারে আপনার চরিত্র ভালো না। নিশ্চয়ই কোনো ছেলের সাথে কিছু করতে গিয়ে ধরা খেয়েছেন। আমি বললাম, আপনি কিন্তু আমার ব্যাপারে না জেনে এমন মন্তব্য করতে পারেন না। আপনি আগে আমাকে দেখুন। জিলু বলে, আবার সেই কথা? দেখুন, আমি মন্তব্য করছি না, আমি শিওর এমনই কিছু হবে, নয়তো বিয়েটা ভেঙে যেত না। আপনার নামে এমন কোনো বাজে খবর তারা পেয়েছে যার জন্য বিয়েটা ভেঙে দিতে বাধ্য হয়েছে। আজকাল কোনো মেয়েই তো সাধু না। হায় ভাগ্য, শেষমেশ চরিত্রহীন একটা মেয়ে আমার ভাগ্যে জুটলো। আচ্ছা, আপনি যার সাথে মুখ পুড়িয়েছেন তাকে বিয়ে করে নিলেই তো পারতেন। শুধু শুধু আমার মতো সরল সোজা একটা ছেলেকে কেন ফাঁসালেন? আমি আপনাকে বলে রাখছি, আমি আপনাকে স্ত্রী হিসেবে মানিও না, আর কখনো মানবও না। কোনো রকম 6 মাস পার হতে দিন, আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেব। আমার কি মনে হয় জানেন? আপনার ফ্যামিলির সবাই ধূর্ত, চালবাজ, জালিয়াত, ভণ্ড। আচ্ছা, ফ্যামিলির সবার ক্যারেক্টার ভালো তো, নাকি সবাই আপনার মতো চরিত্রহীন? এদিকে ওনার এত অপমান আমি সহ করতে পারছি না আর। আমি কান্না করতে লাগলাম নীরবে। এই কথাগুলো কি শোনার বাকি ছিল আমার? হায় আল্লাহ, আপনি আমার কোন পরীক্ষা নিচ্ছেন? আমার জানা মতে আমি তো কখনো কোনো অন্যায় করিনি। তাহলে আপনি আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছেন? এত এত অপমান সহ করার ক্ষমতা আমি হারিয়ে ফেলছি। আমাকে এতক্ষণ ধরে যা বলছিল তাও ঠিক ছিল, আমি সহ করে নিলাম। কিন্তু উনি তো আমার সাথে সাথে আমার ফ্যামিলিকে পর্যন্ত ছাড়ছেন না। আর পারলাম না চুপ করে থাকতে। অন্যদিকে জিলু আবার বলে, আপনার লজ্জা বলতে কি কি কিছু? ব্যাস, এটুকু বলেই আটকে গেল। সে এবার বিস্ফারিত চোখে আমার দিকে তাকিয়ে আছে। চোখগুলোকে এত বড় বড় করে রেখেছে যে এখনই বেরিয়ে আসবে। আসলে আমি আর অপমান সহ করতে না পেরে নিজেই মাথার ঘোমটা খুলে ওনার দিকে তাকিয়ে আছি। আমার মুখ দেখেই ওনার মুখের কথা মুখেই রয়ে গেল। আমার চোখে জল। সেই সন্ধ্যা 6টা থেকে কান্না শুরু করেছি, এখন রাত 1:30 বাজে। চোখ দুটো লাল টুকটুকে হয়ে গেছে কান্না করতে করতে। আমি কান্না মিশ্রিত গলায় বললাম, আপনি আমাকে যা ইচ্ছে নয় তাই বলুন, আমি সহ করে নেব। যদিও আমি কোনো অন্যায় করিনি, তারপরেও সহ করে নেব। কিন্তু প্লিজ আমার ফ্যামিলিকে কিছু বলবেন না, সেটা আমি সহ করতে পারবো না। আমি আপনার কথাকে সম্মান দিচ্ছি, কারণ আপনি আমার স্বামী। বয়সে আপনি আমার থেকে ছোট সেটা ম্যাটার করে না, কারণ মানে আপনি আমার বড়। আপনার কথাই থাকুক, 6 মাস পর আমরা আলাদা হয়ে যাব। আর আমি আপনাকে কথা দিচ্ছি, এই 6 মাস আমার জন্য আপনার কোনো সমস্যা হবে না। এই ঘরের যে কোনো একটা কোণে পড়ে থাকতে দিলেই চলবে। এই বলে আমি উঠে ওয়াশরুমের দিকে যাব কাপড় চেঞ্জ করতে, কিন্তু তার আগেই ঘটল অঘটন। ফ্লোরে যে পানি আর জগ গ্লাস ভেঙে পড়েছিল আমার একটুও মনে নেই। আমি উঠে দাঁড়িয়ে এক কদম বাড়িয়েছি, অমনি আমার পা পিছলে যায়। পা পিছলে পড়ে যেতে নিলেই উনি আমাকে ধরে ফেলে। আমার মুখ থেকে অস্ফুট সুরে উফ শব্দটা বেরিয়ে আসে। সাথে আমি চোখ বন্ধ করে ব্যথায় কুকিয়ে উঠি। আসলে কাজ ঢুকেছে পায়ে। এদিকে উনি আমাকে 2 হাতে জড়িয়ে ধরে। আমার মাথা এলিয়ে আছে ওনার ডান হাতের উপরে, অন্য হাতে উনি আমার কাঁধ ধরে আছে। দুজনের মুখের দূরত্ব শুধু 4 ইঞ্চি। উনি আমাকে অপলকহীন দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে শুধু দেখছে। আমার বন্ধ করা চোখ, তীখালো নাক, আর আমার চিকন গোলাপের পাপড়ির মতো গোলাপি ঠোঁটজোড়া নয়ন ভরে দেখতে লাগলো। তার যেন পলক পড়ছে না। হঠাৎ আমি চোখ খুলে ওনাকে এত কাছে দেখে যা করলাম, সেটা উনি বাস্তবে কেন কল্পনাও করতে পারেনি আমি এমন করব। কারো কথা কারো ইগোতে লাগলে বোঝা যায় সে কেমন হয়ে ওঠে। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।